ফেনা ভাত নাকি ভালো খাসছি? অনেক চালের দোকান চারিদিক। আজকে ওখানে কয়দিন লাগবে মোটামুটি মনে হয়? ভালো। না আগে ধানটা ভরেই নিতে হবে, ধানটা টাইনে টেনে এক জায়গায় ভরেই তো আগে। এক জায়গায় ভরে জল ফেলাইতে হবে। তারপরে এই প্লাস্টিকটা ওর কোথায় ছিল? ওই প্লাস্টিক গইলে না যায় আবার। চট ওই যে নিচে দেওয়া রয়েছে না ওইখানে। তাই তো আদি হয়। সকালবেলা একটা বিশাল বড় তাড়াহুড়ো লেগে গেল। ঘুমের থেকে উঠেই মা এক তাপাল সিদ্ধ করে ফেলেছে। তারপর থেকে লাগলো তাড়াহুড়ো, মানে এত তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় যে ধান গোছানোর টাইম পাবে না। 2 তাপাল কালকে ভাবতে হয়েছিল, কিন্তু 3 তাপাল হয়ে যাবে, ভিজার পরে একটু বেশি হয়ে যায়। তো এই যে লাস্ট তাপাল চলছে, তো এইসব গুছিয়ে মুছিয়ে দিয়া না খুব চাপ। 3 জনে মিলে একদম তাড়াহুড়ো করে করেছে, মোটামুটি হয়ে যায় এ চালানে। তো তাপালে সিদ্ধ করা তো বুঝতে পারা যাচ্ছিলো না, ফার্স্ট টাইম একটু সমস্যা হচ্ছিলো। ধানটা এবার আর ছাদে নেওয়ার হলো না, মানে ছাদে নিইনি, নিচেই ইয়ে করতে দিয়েছি। যা রোদ্দুরের তেজ, যদি বৃষ্টি না হয় তাহলে অসুবিধা নেই, এখানেই মানে শুকিয়ে যাবে এখানে। এবার ব্যাপার হচ্ছে চালে যে কাকড় হয় না, সেটাই হচ্ছে রিস্ক। এবার ওই ধুলিকণা যদি এর মধ্যে যায় তাহলে মুশকিল। ওইখান দিয়ে সব বালির পাথরগুলো ওইখান দিয়ে সব দেওয়া রয়েছে, তো ওই জন্য কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, যাতে করে পায়ে পায়ে অন্তত আবার চলে না আসে। তো যত সেফলি এগুলোকে করা যাবে তত ভালো, নাহলে কাকড় আসলে মুশকিল, খাওয়া যায় না ভাত। দেখ এবার একটু সেদ্ধ করাটা হয়ে গেলে ব্যাস হয়ে যায়। এই তাবুগুলো সব পরিষ্কার করে ইয়ে করে, আর দাঁড়াও এই একটু রোদ্দুর পাক শুকিয়ে যাবে না, তারপরে পরিষ্কার করলে হবে। দেখো পাখির বাসা হয়ে গেছে, বাসাটা মানে বাচ্চাটা ওড়ার চেষ্টা করছে, পড়ে যাচ্ছিল আবার উঠেছে। কালকে মাছ এনেছিলাম 2 রকমের, তো 1 রকমের মাছ রেখে দিয়েছিল। 3 পিস মাছ ভেবেছিলাম মাংস আনবো, সেই জন্য এই 3 পিস মাছ এনেছিলাম, বাটা 2টো আর জাপানি পুঁটি 1টা। এটা এনেছিলাম বাবুর জন্য। আর মাংস আনবো ভেবেছিলাম, কিন্তু মাংস সকাল সকাল পাইনি বলে তারপরে হঠাৎ করে একটা শোল মাছ পেয়েছিলাম, শোল মাছটা নিয়ে চলে এসেছিলাম। তো শোল মাছটা কালকে খাওয়া যায়, আর এই মাছটা বেঁচে গেছে, এটা রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো মা আবার আজকে ডিম রান্না করবে, আর ওই 3 পিস মাছও রান্না করবে। তো যেটা খায় খাবে। মুড়ি দিয়ে আম দিয়ে ব্রেকফাস্ট। এখন আমের টাইম, বাড়িতে প্রচুর আম, সারাক্ষণ 3 বেলা আম খেলেও অসুবিধা নেই। বুঝলো, হিমসাগর আম পাকা শুরু করলে ম্যাক্সিমাম 1 সপ্তাহ থাকে, তার মধ্যে ফিনিশ। তার মধ্যে সিজন শেষ হয়ে যাবে, তো তার মধ্যে খেয়ে নিতে হবে। কিষান এসে গেছে, ইয়ে কিষান এসে গেছে, ইয়ে ইয়ে ইয়ে। তো মাছের জন্য আজকে আমাদের ভাত রান্না হয়েছে। কাসন দিয়ে দেওয়া নেই, খাবি? আম দিয়ে কাসন দিয়ে মাখাই দেবো। তো এইগুলো হচ্ছে গিয়ে ওই কি জানো, ওই খুদের ভাত হয়েছে, খুদের ভাত। তুইও ছোট, মাছও ছোট, তাহলে তুই খা এগুলো। না তাহলে তো ডালও দিতে হবে একটু, তাহলে তো ডালও দিতে হবে। ওর মধ্যে কুড়ো দিয়ে খোল দেবা না, খোল খোল অল্প দেবো।
তুমি কি চুরি করে খাচ্ছ নাকি? তুমি তুমি কি চুরি করে খাচ্ছ? মা ঘুমাবে আর ও লুকিয়ে লুকিয়ে খাবে, এই হচ্ছে প্ল্যান। মা বসে বসে চোখ বন্ধ করে রয়েছে, লুকিয়ে লুকিয়ে গিয়ে খেয়ে নেবে। আমি তো বুঝতেই পারলো না তুমি খেয়ে নিবে বলো। এসেছে হ্যাঁ হেসেছে, তাহলে ঘুমাইনি। তুমি চালাকি করো, বুঝে যায়। তো এখন যাবো হচ্ছে কি কৃষ্ণনগরে, আমি আর বাবু যাচ্ছি। ওই নেট আনতে হবে, সেই আগের সপ্তাহে বলেছিলাম, একজনকে অর্ডার দিয়েছিলাম, সে তো এনে দিতে পারলো না। তো দেখি কৃষ্ণনগর হাটে গিয়ে পাই কিনা। চলো। পুকুরে বেশ কিছু মাছ ছাড়া হয়েছে, আর বাবু আজকে খেতে দিতে গেছিল, বলছে কি খাবার দিয়েছি আমার হাতের মধ্যে দিয়ে খেয়ে নিচ্ছে। মাছগুলোর এত সাহস, মানুষ কিছু মানছে না। তো হাতের মধ্যে কামড়ে কামড়ে খাচ্ছে, এরকম হয়ে গেছে মাছগুলোর। খিদের জন্য না কি না, ওদের ভয়টাই করে না। যাই হোক, আজকে 3-4 জায়গায় খেতে দিয়েছে, অনেক মাছ তো একটু বেশি বেশি করে খেতে দিয়েছে আজকে। বাপরে, মাছগুলো খেতেও পারে। খাবার দিয়ে মোটামুটি ঘন্টা 2 পরে নামলেই দেখে শেষ, মানে এত খায়। আর মাছও তো কম ছাড়িনি, প্রায় 10 কেজি। তারপরে ছাড়লাম 10 কেজি বড় মাছ ছেড়েছি প্রথমে, তারপরে ছাড়লাম আবার তোমার কত 6 কেজি সেই ছোট ছোট মাছ, মানে প্রচুর, 6 কেজি মতো, প্রচুর মাছ। তারপরে আবার এদিনকে ছাড়লাম 10 কেজি। এত মাছ এইটুকুনি পুকুরের মধ্যে, অনেক বেশি হয়ে গেছে মাছ। তো এখন এদেরকে খাবার টাবার দিয়ে ঠিকঠাক করে মানুষ করতে হবে, তবে এরা তাড়াতাড়ি ঠিক মানে সাইজের হবে। চলো চলো, আবার ট্রেনের টাইম হয়ে গেছে, ট্রেনে যাবো। চলো চলো চলো, আসো, বস্তা নিতে হবে। বাতকুলা স্টেশনে। তো কৃষ্ণনগরে নেমেই সামনেই, বেশি দূর না, মানে হেঁটে হেঁটেই যাওয়া যায় হাটে। আমাদের বাড়িতে একটা ফুলের গাছ আছে, মটমটে টাইপের, টক করে ভেঙে যায় একটু ব্যাগা করলে। তো এই ফুল গাছগুলো, তো আমাদেরটা লাল কালারের হয়, আর এটা আবার একটু অন্য কালার, গোলাপি আর ঘিয়া কালারের। তো লাইনের পাড় দিয়ে এগুলো হয়, অ্যাকচুয়ালি বোনারা ফুল গাছ এগুলো, কিন্তু দেখতে সুন্দর লাগে, অনেক ফুল ফোটে আর ফুলটাও বেশি হলো। লাইনের পাড় দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, খুব শর্টকাট রাস্তা লাইনের পাড় দিয়ে, লাইনের উপর দিয়ে হেঁটে হেঁটে। আসলে কৃষ্ণনগর হাটটা এমন একটা সুন্দর জায়গায়, ট্রেনে করে আসলে খুবই সুবিধা। তো যাই হোক যাচ্ছি, আর লাইনের পাড়েই, আর বিশাল বড় মার্কেট। তো তো জালের দোকানটা আগে একদিন দেখে এসেছি, একদম রাস্তা এই লাইনের পাশেই পড়ে, একদম এই লাইন ধরে গেলেই পাওয়া যায়। তো আমরা প্রবেশ করে ফেলেছি কৃষ্ণনগর হাটে। চারিদিক দিয়ে শুধু দোকান আর দোকান। মুরগি, কত রকমের হাঁস আছে, বুঝতে পারছি। কত মুরগি, দেশি মুরগি, সোনালি মুরগি, কত কিছু আছে। হ্যাঁ, এটা নতুন, তো এটা নতুন। অনেক মশারির দোকান, অনেক জালের দোকান চারিদিক দিয়ে, শুধু কইয়া জাল না কি বলে, সে ফাঁস জাল, সেইগুলো। এই জলের মধ্যে পাতিয়ে রাখলে, সোজা লম্বা করে পাইতে রাখলে এর মধ্যে ফেসে যায় মাছ এসে, ফাঁস জাল বলে।
একই। এবার কৃষ্ণনগর স্টেশনে চলে এসেছি। নেট যেটা কিনতে গেছিলাম সেটা তো পেলাম না, তবে অ্যাড্রেস নিয়ে এসেছি। সেই মানুষটার বাড়িতে যেতে হবে, সেই ব্যবস্থা করে দেবে বলেছে। তো দাম দরও মোটামুটি হয়েছে, তবে দেখে নিয়ে আসতে হবে, এই জন্যই আর কি তার বাড়িতে যাবো। তাহলে অর্ডার দিলে বাড়িতেই দিয়ে যেত। একটা ট্রেন ছাড়লো, এটা হচ্ছে এসি ট্রেন, আমাদের বাতকুলাতে দাঁড়ায়ও না এটা। তবে এই দেখো 3টে হাঁস কিনেছি আমরা। এই দেখো তিনটে হাঁস, একটা ছেলে হাঁস আর 2টো মেয়ে হাঁস। কিষানু ডিম খেতে ভালোবাসে, তো হাঁসের ডিম খাবে। ওই দেখো প্যাক প্যাক। তিনটে ডিম পারবে। রাখি কোথায় বা কিটা খাঁচা নাই কিছু না। কিটা এটা কি কিটা? হ্যাঁ, কৃষ্ণনগর থেকে। এই পাকা বললো কি তো এবার স্নান করে চলে এসেছি, একটু ধানটা নাড়া দিয়ে আসলাম। মাঝে মাঝে একটু পরপরই নাড়া দিতে হয়। তো এবার খাওয়া দাওয়াটা সারবো। চিচিঙ্গে ভাজা হয়েছে, আর হয়েছে মাছের ঝোল। সকালে ডিম ভাত খেয়েছি, এখন মাছ ভাত। মঞ্জু গাছে তুলতো তো, আর মঞ্জু একদিন আমার কয় যেরকম উনি আইসা আমগুলো তোকে আমি করে দিচ্ছি যে তুমি আম তো পাবা না, এগুলো আমার তো গাছ আমাকে যখন মনে হয় তখন উঠাবো, তারপরে পাইলে পাইলে। তো হাঁস 3টে হচ্ছে গিয়ে ওরা নতুন জায়গায় এসছে, তো একটু ভয় পাচ্ছে। আর একটু ওদের চেনা জানা না হওয়া পর্যন্ত ছাড়া যাবে না, ওরা পালাচ্ছে। ছেড়ে দিয়েছিল বাবু, একটু পালিয়ে পালিয়ে যাচ্ছিল। তো সেই কারণে এটা আমাদের ছিল, এখানটায় বিড়ালকে খাবার দেওয়ার জন্য ঢেকে রাখছিলাম। তো সেটাকে উল্টে মানে নিয়ে এসে এইরকম করে খাঁচা বানিয়ে দিয়েছি। ওরা এখানে থাকবে, ওর মধ্যে খাবারও দিয়ে দিয়েছি। যখন ইচ্ছা হবে খাবে, যখন ইচ্ছা হবে শুয়ে থাকবে। তো আমাদের হালচাল দেখছে, আমরা কেমন মানুষ, কি করছি না করছি, ফলো করছে আমাদেরকে। তো ওদের সাথে কেমন বিহেভিয়ার করছি সেই সবগুলো দেখছে। ওদের যে আমরা মালিক, তো মালিকদেরকে বুঝতে হবে তো যে কেমন মালিক আমার। তো সেটার জন্য একটু টাইম লাগবে। ধান কি হবে আজকে? আজকে হবে না? কয়দিন লাগবে মোটামুটি মনে হয়? কালকে সারাদিন লাগবে? তাহলে ভাব দিই না মানে কি আজকে না কালকে তো মেলার জায়গায় তো অসুবিধা। এক্ষুনি বাবু গেছিল মানে আমতলায়, একটা পাকা আম পড়েছে, কালার হয়ে গেছিল। কি পুঁই শাক তো ইয়ে শাক তোলো নাকি? পুরানোটা। তবে আমাদের এই পালং শাক খেতে হবে একদিন। অসময়ে পালং শাক, সার ছাড়া খেতে হবে। তো ধান তুলে নিয়েছি, ধান 2 বস্তা হয়ে গেছে, পুরোপুরি 2 বস্তা হয়েছে ধান। এই আমরা সাইডে আছে, এইটা খাওয়া যাবে না। খাইলে পাগল হয়ে যাবে, মানে তুই পাগল আমি পাগল হয়ে তো মুশকিল। ভালো পালং শাক মিক্স, পুরানোটার সাথে পালং শাক মিক্স। পুরানোটা কম কম ছিল, ওই জন্য প্রতিদিন একটু শাক খাওয়ার দরকার হেলদি থাকবার জন্য। তো ঘুমায় না ঘুমালে আবার ঘুম ভাঙতেই চায় না। তুমি দিদি কই? তুমি বললে তুমি দিদি আসবে, তুমি দিদি তুমি বলো তুমি দিদি আসবে, তুমি দিদি আসবে, তো আসছেই না তুমি দিদি। বলে নাটক ছিল, নাটক
কি লেখা হলো বলো তো? কয়াকার ল কয় হস্যি পালকি। এই পাইতে দিস কি? পালকি এই পালকি আগে ছিল পুরোনো দিনে, পালকিতে করে, এখন তো সবাই গাড়িতে করে যায়, তখন পালকিতে করে যেত। মহারানীদেরকে পালকিতে করে নিয়ে যেত। এরকম সামনে দুইজন থাকতো, পেছনে দুইজন এরকম ঘাট ধরে থাকতো, আর মাঝখানে একটা বাক্স ছিল, ওই বাক্সের মধ্যে মহারানী বসতো, বুঝতে পারছে? তারপরে 4 জন ঘাড়ে করে নিয়ে যেত আর এক জায়গায়, এক জায়গা থেকে আর এক জায়গায়। এখন তো গাড়িতে করে যায়। হ্যাঁ, এটাতে যেতে পারে। তো 3টে খাতা প্রতিদিন ওকে কমপ্লিট করতে হয়। এই করতে করতেই পড়াশোনার প্রায় শেষের দিকে চলে যায়। এই যে লিখেছে, আমি 2টো খাতা কমপ্লিট করলাম, তো বাবুকে বললাম আর একটা করাতে। এটা পালকি আর হরিণ। এটাও তুমিও করাবে, দাদি কি হবে? কিষাণুকে বেশ কিছুদিন পরে আমি আজকে পড়াতে বসালাম। বাবুই পড়ায়, মার কথা তো শোনে না, আর পড়াশোনার দিকটা বাবুই দেখে। তো আজ আমি একটু ফ্রি ছিলাম, কাজকর্ম একটু কম ছিল, তো ওকে নিয়ে বসালাম। খুব সুন্দর, মানে লেখাটেখা শিখেছে অনেকটা। তো বললেও বোঝে, আগে যেমন বললেও বুঝতো না, তারপরে ইয়ে করতে, তবে একটু রাগ আছে বুঝতে পারছি। ওই পড়াশোনা করে যতটা করানো যায় তার থেকে মানে বকে অতটা করানো যায় না। তো দেখলাম মোটামুটি শিখেছে। বাবু প্রচুর খাটে ওর পিছনে, ফালতু বললে হবে না। যখনই সুযোগ পায় তখনই ওকে নিয়ে পড়াতে বসানো, তারপরে স্কুলের পড়াশুনোগুলো দেখা, এগুলো। এত সব কাজ করার পরেও এনার্জি আমাদের লস হয়ে যায়। মানে তখন মনে হয় যেন একটু শুই বা একটু রেস্ট করি, একটু ফোন দেখতে দেখতে মাইন্ডটা ফ্রেশ করি। কিন্তু বাবু ফোন সবই করে, কিন্তু ওর পড়াশোনাটাও খেয়াল রাখে। তো একটা প্রসঙ্গ গেল, এবার আমার পুকুরের নেট কিনতে গেছিলাম, সেখানে গিয়ে পাইনি। আর যেখানে যাও পেয়েছি প্রচুর দাম বলছে, যেটাতে আমার প্রায় 20,000 টাকা খরচা হয়ে যাবে নেট দিতে গিয়ে, এরকম খরচা। তো সেটা তো সম্ভব নয়। তো আমি একটা জায়গায় এরকম শুনেছিলাম যে ওই সমুদ্রে ইলিশ মাছ ধরে এক রকমের জাল হয় সরু সরু, তো ওই জালটা দিয়ে নাকি অনেকে ঘেরে। তো যেটা দেখলাম, যদি ওটা সত্যি হয়ে থাকে, তো ও জাল নেওয়ার আমার কোনো ইচ্ছে নেই। একদম মানে সুতোর, কি বলবো, সুতো তো অনেক রকমের হয়, একদম সরু সুতো, যেরকম মনে হয় টান দিলে ছিঁড়ে যাবে। তবে ছিঁড় ছিল না, দেখলাম হাতে লাগছিল, কিন্তু ছিঁড় ছিল না, বেশ ভালো শক্ত আছে। কিন্তু ওটা দেখাও যায় না ভালো করে, টানিয়ে দিলে হয়তো পাখিরা দেখতেও পাবে না, ওর মধ্যে গিয়ে আটকে যাবে, এরকম অবস্থা। তো তাও দাম অনেক বেশি। যে দাম আমি বাতকুলো থেকে শুনেছিলাম 145 টাকা করে বলেছিল, 150 টাকা করে এরকম বলেছিল, কিন্তু ওখানে গিয়ে শুনছি 300 টাকা করে বলছে, পুরোনো জাল তাও। তো একজনের অ্যাড্রেস পেয়েছি, একটু দাম বেশি নিচ্ছে, তবে তার নাকি একটু গেস্টটাও একটু মোটা আছে ইয়ের। তো ওটা যদি হয় ওটা নেব, দেখি আগামীকাল যাওয়ার প্ল্যান আছে। তো সেই লোকটার বাড়ি হচ্ছে শান্তিপুরে, তো যেতে হবে, দেখি কি করি। আর চলছে বাবা, আমাদের নতুন সরকার এসছে, সব নতুন নিয়ম কানুন চালু হচ্ছে, নতুনভাবে আবার কিছু ডকুমেন্টস জমা দিতে হবে, এই সবগুলো করতে হবে, আবার ব্যস্ততা শুরু। মানুষের এই কাজ আর কিছু নেই, মানুষের কাজ বাজ ছেড়ে দিয়ে এখন এই সরকার পাল্টাবে বা সরকার নতুন কিছু নিয়ম করবে, তার পিছনে দৌড়াতে হবে, তো এই কাগজপত্র নিয়ে। আর আমার তো মনে হয় এর থেকে ভালো ছিল এটা, এইসব ব্যবসা ইয়ে না করে একটা জেরক্স মেশিনের দোকান দিলে, সেখানে অনলাইনের কাজ, মানে প্রচুর ইনকাম, মানে প্রত্যেক মাসে মাসেই, মানে সপ্তাহে সপ্তাহে মনে হয় যেন নতুন নতুন সব কাগজপত্র জমা দিতে হবে। আর সরকার চেঞ্জ হয়েছে, এখন তো ভুরি ভুরি কাগজপত্র লাগবে। তো যাই হোক, ওই ব্যবসাটাই আমার মনে হচ্ছে ভালো হতো, এত কিছু না করে। তো যাই হোক, যেটা যার কপালে আছে সেটা। এখন খাটাখাটনি, জমি জায়গাগুলো তো ফ্রি হয়ে গেছে, এবার ওইগুলো করতে হবে। এই সমস্যার মধ্যে পড়েছি এবার। এত তো একভাবে করা অভ্যাস নেই অনেকদিন, তো এটাও একটা টেনশনের বিষয়। তো দেখি কি করি। সামনে ধানের একটা সিজন রয়েছে, তো ধান লাগাতে হবে, সর্ষে লাগাতে হবে, তারপরে তো নানান চাষ রয়েছে, নানান চাষের জন্য আগের থেকে বন্দোবস্ত সেইভাবে করতে হয়। তো দেখি কি করা যায় ঠাকুরের আশীর্বাদে। তো ঠাকুর তো আমাকে অনেক অনেক আশীর্বাদ করছে, দেখি এখন কি করে। হ্যাঁ, একজন আমাকে সৎ বুদ্ধি দিয়েছে, বলছে সমস্যা হয়েছে বলে বসে থাকলে হবে না, সমস্যা নিয়ে চিন্তা করলে হবে না, সব সময় চিন্তা করতে হবে যে সমস্যায় পড়েছি ঠিক আছে, কিন্তু সমস্যার থেকে বেরোবো কীভাবে,
এটা মাথায় রাখতে হবে। তো তার এই কথাটা আমার খুব ভালো লাগলো। তো সেটাই আমি চেষ্টা করছি যে সমস্যা তো আসবেই জীবনে, অনেক রকমের আসবে, কিন্তু ওই সমস্যা নিয়ে পড়ে থাকলে হবে না, ওটা নিয়ে টেনশন করলে হবে না। ওর থেকে বেরোবো কীভাবে সেটা আমাকে ভাবতে হবে, বা সেটা আমাকে করতে হবে অনেক ধৈর্য নিয়ে। তবে ওটা সত্যি অনেক ধৈর্যের ব্যাপার। একটা বিপদে পড়লে, আমি বহু পড়েছি জীবনে বিপদে, এখনও বিপদে পড়েছি। তো সেগুলোর থেকে খুব টেনশন করে অনেক সমস্যাও হয় তাতে। তো এখন সেটাই ভাবতে হবে, এই সমস্যা তো আসবেই জীবনে, প্রচুর সমস্যা আসবে, তার সম্মুখীন হতে হবে, তার থেকে বেরোতে হবে। তো চলো, আর কি, জীবনটাই যুদ্ধ করেই বাঁচতে হবে যতদিন বেঁচে আছি। জীবনে সবথেকে ভুল করেছি ছোটোবেলায়, ভালোভাবে পড়াশুনো করিনি, ভালো একটা চাকরি বাকরি জোগাড় করতে পারিনি, ওটা হচ্ছে সবচেয়ে বড় পাপ। তারপরে এই জীবনে তো চলছেই। তো কিষাণুকে অনেক কষ্ট করছি, যা চাইছি যে ছেলেটা অন্তত মানুষ হোক, ছেলেটা একটা অন্তত কোনো সরকারি চাকরি বাকরি পাক, তাতে করে অন্তত টেনশনটা থাকবে না আমার মতন। আমার বাবা যে টেনশন করে এসছে সারা জীবন, আমি যে টেনশনটা করে যাচ্ছি, সেটা অন্তত তার জীবনে আসবে না। একটা চাকরি অন্তত যদি কোনো রকমে জোগাড় করতে পারে। তো আমাদের তো হয়নি, দেখি ছেলেটার জীবনে কি হয়, ওটা নিয়ে একটু ভাবছি। তো চলো, বাকি সব সারা জীবন খেটে আসলাম, এখনও খাটবো যতদিন বেঁচে আছি। চলো, ভিডিওটা এন্ড করছি। বাই বাই, গুড নাইট।